একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করেছেন এবং তার একাধিক অভিনয় নিয়ে মাতোয়ারা ছিল দর্শক। আজকে তিনি ভোট প্রার্থী, তিনি মানুষের দরজায় দরজায় ঘুরছেন ভোটের জন্য। বিজেপির হয়ে, পদ্ম শিবিরের হয়ে তিনি মানুষের কাছে দিন বদলের জন্য আশ্বাস চাইছেন। তিনি সকলের কাছ থেকে আশীর্বাদ চাইছেন যে রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে, সঙ্গে সঙ্গে এই যে বাংলার টলিউড ইন্ডাস্ট্রিকে যেভাবে বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে তৃণমূলের আমলে, তাকে বন্ধ করতে, যাতে শিল্পীরা নিজেদের শিল্প সত্তার জন্য উপযুক্ত সম্মান পান, সেই দাবি নিয়ে যিনি ঘুরছেন, সেই পাপিয়া অধিকারী আজ আমাদের সঙ্গে। আপনাকে বাংলা স্পেয়ারে স্বাগত জানাই। দিদি, প্রথমেই যে প্রশ্ন করব যে আপনি নিজে টলিউডে এতদিন একটা সুনামের সঙ্গে কাজ করেছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আপনার মতো বহু শিল্পী যারা একসময় টলিউড মাতিয়ে দিয়েছেন, তারা এখন নিয়মিত মুখ নন, তাদেরকে আর টলিউডে দেখাই যায় না, শুধুমাত্র অরূপ স্বরূপের দাপটে। কি বলবেন এই বিষয়টা? ওই যে দাপট বললে, দাপটেই সত্যি ভয়ঙ্কর দাপট। সেই দাপটটা একেবারে ফ্যাসিজমের পর্যায়ে পড়েছে। এ বা দো বা তুই বয়কট, তুই সাসপেন্ডেড, এইসব হচ্ছে আর কি। তাদের যে একটা ভোট ব্যাংক আছে, তাদেরকেই কাজ দিতে হবে। ওরা সব ভোট ব্যাংক, ওরা সব কাজ করে, তো ওদেরকেই কাজ দিতে হবে। তা নাহলে যাও তোমরা, মানে টেকনিশিয়ানসরা এবং আর্টিস্টদের ওই একটা অদ্ভুত একটা নেক্সাস করেছে ওরা। এই সিন্ডিকেট চলছে, টালিগঞ্জের সিন্ডিকেট চলছে। তো সেজন্য বহু লোক কাজ পায় না, বহু লোক বসে আছে কাঁদছে। তাই এতগুলো লোকের কান্না মিথ্যে যাবে না তো। এবং এত অসন্তোষ ওদের প্রতি এবং সরকারের প্রতিও ওরা এত অসন্তোষ দেখায়, তাতে করে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর, সেন্ট্রাল গভর্নমেন্টও খুব অসন্তুষ্ট। সব মিলিয়ে অরূপ স্বরূপের মানে পার্সোনালি ওদের উপর আমার কোনো রকম ক্ষোভ নেই, ঠিক আছে, কিন্তু সিস্টেম অরূপ স্বরূপের উপর আমার যথেষ্ট ক্ষোভ। এরকম না করাটাই দরকার ছিল। তো এরকম যদি রেগুলার হতে থাকে তাহলে তো খুব মুশকিল, খুবই মুশকিল। তো সেই জন্য আমি বহু মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে আর সহ্য হচ্ছে না, আর কতদিন আর কাজ না করে থাকা যায়। সো টলিগঞ্জ এখনো ইন্ডাস্ট্রি হয়নি, টলিগঞ্জ ফিল্ম ট্রেড এখনো ট্রেড, সেই ট্রেডটা তো ধ্বংস করে দিল। হঠাৎ করে ওদের মনে হলো যে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখাবে। প্রাইম টাইমে বাংলা সিনেমা সব মাল্টিপ্লেক্স গুলো সমস্ত রকম ভাবে একদম ফাঁকা যাচ্ছে। বাংলা সিনেমার একটা নিজস্ব স্পিরিট আছে, সেই স্পিরিটে দেখাতে হবে। তো এতগুলো আর্টিস্ট আছে, ওদের মধ্যে এতগুলো মানুষ আছে, কই তারা তো একবারও মনে করলেন না যে সিঙ্গল স্ক্রিন গুলো ঠিক করতে হবে। আমাদের সিঙ্গল স্ক্রিনে সিনেমা দেখা অভ্যেস। আমাদের ওই মলিন চটি, মলিন ধুতি, কাঁধে বাচ্চা, ডোরের শাড়ি, এরা হচ্ছে আমাদের অডিয়েন্স। সেই অডিয়েন্স গুলো কোথায়? অডিয়েন্স গুলো তো নেই, কারণ তারা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পাচ্ছে না। তারা তারপরে বসার জায়গা নেই, ঝকঝক তকতক করছে, ভয় পায়, কিন্তু ওরাই আমাদের আসল অডিয়েন্স। সেই অডিয়েন্স গুলো আমাদের নেই, অডিয়েন্স গুলো নষ্ট হয়ে গেছে। এবং আর একটা জিনিস আমরা দেখেছি যে 21-এর মঞ্চে একেবারে টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের ভিড়, কোনো রাজনৈতিক মঞ্চে এর আগে আমরা দেখিনি যে এইভাবে তারকাদের ভিড়, শুধুমাত্র তাদেরকে তেল দেওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য এইভাবে মানে তাদের মানে সামনে গিয়ে বসে থাকতে হবে। তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর রয়ে গেল যে হ্যাঁ, একদম একদম ওদের তেল লাগালেও সব মুখগুলো দেখে আমি অবাক হয়ে যাই। কেউ ভয়ঙ্কর ভাবে বাম করতো, তার বাবা বাম করতো, মানে ভয়ঙ্কর, মানে একাঠা বলে না, একাঠা আমরা একদম একসাথে থাকবো। ভয়ঙ্কর ভাবে কেউ কংগ্রেস করতো, কেউ ভয়ঙ্কর ভাবে বিজেপিরও কিছু মানুষজন আছে যারা কিছু উপায় নেই, চুপচাপ সাইলেন্ট থেকে একটু কাজকর্ম না করলে তো কাজকর্ম হবে না। না, এই সব মিলিয়ে বড় লোভী লাগে যে এই মানুষগুলো আমাদের বন্ধু, বড় লোভী লাগে। এবং পকেট ভর্তি হয়ে, জানো তো, এখানে সব রোজ রোজ যাচ্ছে টলিগঞ্জে আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন মন্ডলে, সেখানে দেখছি আর বলো না, কোথাও 600 কোটি টাকা এসছে, কোথাও 800 কোটি টাকা এসছে, রাস্তা খুঁজছে আর খুঁজছে, রাস্তা ঘুরেই যাচ্ছে, রাস্তা খুঁজছে, আবার একটু পাইপ লাগাচ্ছে, আবার রাস্তা বন্ধ করে দিচ্ছে, আবার খুঁজছে, মানে রাস্তাঘাটগুলো কিছু চিন্তা করতে পারবে না কি অবস্থা লোকে। আমি বললাম যে কি হয়েছে, একটা মেয়ে নতুন বিয়ে হয়ে এসছে, মানে আমি তো জানি না, আমি 2 মাস এসছি, তবে হ্যাঁ আমি আর হিল জুতো পরতে পারি না, তো আমি স্নিকার কিনেছি, কিন্তু স্নিকারটাও তো মানে এত দামি স্নিকার, ওইটা পরতেও ইচ্ছা করে না, আমি বাড়ি থেকে কম বেরোই।
একদম মমতা ব্যানার্জি যেটা বলেছেন 8টার মধ্যে ঢুকে পড়ুন, ওর বাড়ি থেকেই বেরোচ্ছে না, নতুন বিয়ে হয়ে এসছে। এমনি বহু মানে এটা হাসি পেলো আমার, কিন্তু বহু মানুষ কিভাবে যে অস্থির হয়ে আছে এই টলিগঞ্জে, আমাদের বিশ্বাস অ্যান্ড ফ্যামিলি, তাদের জন্য তো হোল ফ্যামিলি তো রাজনীতিতে চলে এসেছে। ভালো ভালো ভালো, একটু রোজগারের একটা অন্য উপায়, কিন্তু সেই রোজগারটা অন্য লেভেলে চলে গেছে, যেখানে সমস্ত মানুষ পাগল হয়েছে। বাইরে খুব আলো দিয়ে সাজাচ্ছে, ভেতরে আচ্ছা ধরো তোমার এই জামাটা খুব সুন্দর, এবার এই জামাটার সঙ্গে তোমার ভেতরে প্রচুর অসুখ, সে অসুখগুলো লুকিয়ে আছে তোমার মধ্যে, তাহলে ভালো সুন্দর জামা পরে কি লাভ? অসুখটাকে সরাতে হবে, অন্ধকারটা কাটাতে হবে, তবে না সেই আলো সত্যিকারের আলো। এইদিকে অরূপ বিশ্বাস প্রার্থী এবং অন্যদিকে পদ্ম শিবিরের প্রার্থী আপনি, এবং এই অরূপ বিশ্বাস যিনি করে মেসির ঘাড়ের ওপর উঠে পড়েছিলেন, কতটা টাফ ফাইট হতে চলেছে? এটাই তো, মেসিটা মেস করে দিয়েছে একদম। একদম যুব সমাজটা শেষ হয়ে গেল, যুব সমাজের সমস্ত ফ্যান ফলোইং ওর শেষ, যাই করুক না কেন। তো ও যদি এত স্পোর্টসের উপর ভালো তাহলে স্পোর্টসের আমাদের ছেলেদের কেন স্পোর্টসে প্রমোট করলো না? কি দারুণ দারুণ খেলোয়াড় রয়েছে জানো, দারুণ দারুণ খেলোয়াড়। মানে আমি ওদের টুর্নামেন্টে অনেক গেছি, আমাকে ডেকে নিয়ে যায়। আমার দুটি কন্যা, ছেলে নেই, আমার ছেলেদের খুব ভালো লাগে, তো নিয়ে যায়। তো অনেকে আমায় মা বলে ডাকে, সো আই ফিল ফ্রাস্ট্রেটেড, কই ওদেরকে তো একটু প্রমোট করলো না। আর সেদিনকে একটা বিচ্ছিরি একটা মেসিকে এমন করে জড়িয়ে ধরছে যেন কতকালের সখা। এ তো নয়, এটা তো নয়। এতগুলো মানুষ দেখতে পেলো না, তার জন্য একবার সরি বললো না। তো যাই হোক, স্পোর্টস মিনিস্টারের চাকরিটা গেছে, কিন্তু এবার আসল মিনিস্টারের চাকরিটা, আসল যে এমএলএ, সেই চাকরিটাও যাবে, এবং আমরা ভালো থাকবো বাবা, আমরা ঠিকঠাক করে থাকবো। এবং দেখো, আমি ব্যক্তি অরূপ বিশ্বাসকে কিচ্ছু বলবো না, কিন্তু সিস্টেম অরূপ বিশ্বাসকে বলছি, আরেকটু সিস্টেম্যাটিক হলে 20 বছরে কত কি করতে পারতেন ভাই, অনেক কিছু করতে পারতেন। আমার হাতেই দিতেন ক্ষমতা, আমি দেখিয়ে দিতাম 20 বছরে কোথায় টলিগঞ্জকে আমরা নিয়ে যেতে পারি। তাহলে ভোটের প্রচারে বেরিয়ে পালস কেমন বুঝছেন? পালসও শোনো, শিক্ষার এই যে সামনে রাজেন্দ্র প্রসাদ কলোনি পার্টি অফিস হয়েছে, স্কুল রাজেন্দ্র প্রসাদের যে স্কুলটা, রাজেন্দ্র প্রসাদের নামে স্কুল, পার্টি অফিস হয়েছে, সবকটা স্কুল পার্টি অফিস হয়ে গেছে। পার্ক গুলো দুর্গাপুজো হতো, বাচ্চারা খেলতো, সেসব উঠে গিয়ে অর্ধেক পার্ক আমার সামনে, অর্ধেক পার্কটা নিয়ে নিয়েছে, নিয়ে কি কি সব করছে কে জানে। এটা একটা পটি করার একটা জায়গা ছিল, বহু বছর ধরে, প্রায় 35 ইয়ার্স ধরে আমি এটাকে ঠিকঠাক করিয়েছি, জানো তো, কত কষ্ট করে এই পার্কটা করেছে। তো সেটা এখন হঠাৎ করে আলো দিয়ে, বললাম না, আলো দিলে হবে না, বাইরের কোন রকম ডেকোরেশন না, ডেকোরেট দ্য ইন্টেরিয়র ডেকোরেশন চাই। সেটার জন্য অনেক বোধ চাই, বুদ্ধি চাই, আবেগ চাই, আর বিশেষ করে মানবতা চাই। অর্ধেক মানুষকে তোমরা শেষ করে দিয়েছো, হ্যাঁ, মেন্টালি শেষ করে দিয়েছো। আবার এত বড় স্পর্ধা লিখেছে বিজেপি বয়কট, সাহস হয় কি করে? হাউ ডেয়ার ইউ বয়কট! নিজেরা মানুষদের বয়কট করছেন, পুরো এক একটা ইউনিটকে বয়কট করে দিচ্ছেন, তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছেন। এবার বিজেপি আর কে আছে? কে আছে? বামেরা তো মুখ থুবড়ে পড়েছে, তারপরে আপনারা তো দিন রাত চুরি করছেন ভাই, দিন রাত। আপনাদের শিক্ষামন্ত্রীর ঘর দিয়ে কোটি কোটি টাকা বেরোলো, সোনা বেরোলো, পাগল হয়ে গেল মানুষ। তারপরে আর্যিকর কোন রকম জাস্টিস পেল না। তারপরে শিক্ষার ব্যবস্থা তো এই, স্বাস্থ্যের ব্যবস্থা তো আরো খারাপ। তো এইগুলো দেখুন, এগুলো দেখে ভাবুন যে টালিগঞ্জ আর সমস্ত ভেতরে নিচের মাটির নিচের যত তার সব ওপরে ঝুলছে কেবেলের সাথে জড়াজড়ি করে। হোয়াট ইজ হ্যাপেনিং? যে অবস্থাটা বোঝা যাচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রিকে নতুন করে বাঁচানোর জন্য এবং একই সঙ্গে টালিগঞ্জে চোখে চোখ রেখে লড়াই করার জন্য এবার পদ্ম শিবিরও কিন্তু কোমর বেঁধে তৈরি হয়ে রয়েছেন পাপিয়া অধিকারী, এবং একই সঙ্গে কিভাবে টলিউডের বা টলিগঞ্জের মানুষের আস্থা ফিরে পাওয়া যায় সেই জন্যই কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। আস্থা পাবে 200%। তাহলে এমনি করে বলেছে কে আছে, আর কে আছে? বিজেপি ছাড়া কে আছে? সবাই এক কথা, জাস্ট গো এন্ড আস্ক এনিবডি, এসো তোমার সাথে প্রচারে দেখবে কে আছে। আর ক্যামেরায় রাজ ঘোষালের সঙ্গে অনন্যা মজুমদার, চোখ রাখুন বাংলা স্ফিয়ার।